আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। ইসরায়েলি বাহিনী তো বহু আগেই বলেছিল, গাজার প্রত্যেকটি প্রাণ, সেটা মানুষ হোক আর যেই হোক, সব কিছুই তাদের টার্গেটের মধ্যে থাকবে। কারণ তারা মনে করে গাজার সব কিছুই হামাসের এক একটা সশস্ত্র সদস্য। আসলে হামাসের যুদ্ধ কৌশলের কাছে ভয়ে আতঙ্কগ্রস্ত বলেই তারা এমনটা মনে করে। এত এত বোমা ফেলে আর বিমান হামলা করেও এখনও মাত্র 30% শক্তি ক্ষয় করতে পেরেছে হামাসের। অপরদিকে তাদের শক্তি ক্ষয় হয়েছে 80%-এরও বেশি। দীর্ঘমেয়াদী যুদ্ধে ইসরায়েলি বাহিনীর পক্ষে টিকে থাকা খুব কঠিন হবে এবং হামাস নিশ্চিত রূপেই বিজয় ছিনিয়ে আনতে পারবে। ফলে এবার তারা ছোট ছোট শিশুদেরকে টার্গেট করে হত্যা করে তবেই প্রশান্তির নিঃশ্বাস ফেলতে চায়। কারণ তারা গাজায় কোনো জীবন্ত কিছুকে বিশ্বাস করতে পারছে না। গাজায় চলমান ইতিহাসের নিষ্ঠুরতম ইসরায়েলি আগ্রাসনে হত্যার শিকার ফিলিস্তিনির সংখ্যা 33,000-এর কাছাকাছি পৌঁছেছে। সেখানকার ডাক্তাররা জানিয়েছেন, উদ্দেশ্যমূলকভাবে শিশুদেরকেও লক্ষ্যবস্তু বানাচ্ছে ইসরায়েলি স্নাইপার। এদিকে জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ইসরায়েলি আগ্রাসনে গাজার অবকাঠামোর ক্ষতি আনুমানিক $1850 কোটি। আনাদোলের খবর থেকে জানা গেছে, 3 এপ্রিল বুধবার দেয়া গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের সবশেষ হিসাব অনুযায়ী গাজার ইসরায়েলি হত্যার শিকার ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে 32,975 জনে। এ সময় আহত হয়েছে 75,577 জন। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আগের 24 ঘন্টায় গাজায় অন্তত 59 জন নিহত এবং 83 জন আহত হয়েছে। মন্ত্রণালয় আরও বলেছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। ইসরায়েলি স্নাইপারের নিশানা শিশুরা। 9 জন ডাক্তার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে এই বছর গাজার হাসপাতালে কাজ করার অভিজ্ঞতা শুনিয়েছেন। তাদের প্রত্যেকের সাধারণ মূল্যায়ন অনুযায়ী তাদের তত্ত্বাবধানে চিকিৎসা নেওয়া বেশিরভাগ মৃত এবং আহত শিশু হয় আবাসিক এলাকায় ইসরায়েলের তীক্ষ্ণ কোনো কিছুর আঘাতের শিকার হয়েছেন, নয়তোবা বোমা বর্ষণের ফলে তাদের শরীর পুড়ে গেছে। কোনো কোনো ক্ষেত্রে তাদের পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। কোনো কোনো চিকিৎসক বলেছেন, আঘাতের ধরন, অবস্থান এবং ফিলিস্তিনিরা যারা শিশুদের হাসপাতালে নিয়ে এসেছিলেন তাদের বিবরণ শুনে তারা বুঝেছিলেন যে ক্ষতিগ্রস্তরা সরাসরি ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু ছিল। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি বেসামরিক ব্যক্তিসহ শিশুদের লক্ষ্যবস্তু করার অভিযোগ এনেছিল, যারা যুদ্ধের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়, এবং তারা আশ্রয় নিয়েছিল। সামরিক বিশেষজ্ঞ এবং ফরেন্সিক প্যাথোলজিস্টদের উপস্থিতিতে 8 শিশুর বন্দুকের গুলিতে আহত হওয়ার বর্ণনা এবং ছবি শেয়ার করেছে দ্য গার্ডিয়ান। তারা বলেছে যে শুধুমাত্র বর্ণনা এবং ছবির ওপর ভিত্তি করে গুলি চালানোর নির্মম পরিস্থিতি নির্ণয় করা কঠিন, যদিও কিছু ক্ষেত্রে তারা ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যবহৃত গোলা বারুদ শনাক্ত করতে পেরেছিলেন। ডাক্তার ফজিয়া আলভি দক্ষিণ গাজার বিধ্বস্ত ইউরোপীয় পাবলিক হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে তার শেষ দিনে ডিউটি পালন করছিলেন। হঠাৎ তিনি মুখে গভীর ক্ষত এবং শ্বাস প্রশ্বাসের টিউব লাগানো নতুন ভর্তি হওয়া 2 শিশুর পাশে থমকে দাঁড়ান। নার্সকে জিজ্ঞেস করেন শিশু দুটির বিষয়ে। নার্স তাকে জানায় যে তাদের 2 ঘন্টা আগে এখানে আনা হয়েছে। তাদের মাথায় গুলি লেগেছে। তাদের বয়স 7 অথবা 8 বছর। কানাডিয়ান ওই ডাক্তারের হৃদয় ভিজে যায়। এই শিশু দুটি প্রথম নয় যাদের আলভি চিকিৎসা করছেন। আলভি বলেন, পাশাপাশি বিছানায় শিশু দুটি সবজির মতো নেতিয়ে পড়েছিল। তারাই প্রথম নয়, আমি এর চেয়েও ছোট শিশুদের দেখেছি যারা মাথায় ও ঘাড়ে স্নাইপার শট নিয়ে এসেছে। এমন অনেক শিশুর চিকিৎসা আলভি করেছেন যাদেরকে ইসরায়েলি বাহিনীর স্নাইপার টার্গেট করা হয়েছিল। নিউ ইয়র্ক সিটি হাসপাতালের একজন নিবিড় পরিচর্যা চিকিৎসক ডাক্তার ভনিতা গুপ্তা গত জানুয়ারিতে গাজার ইউরোপীয় হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। একদিন সকালে গুরুতর আহত 3 শিশুকে দ্রুত হাসপাতালে আনা হয়। তাদের পরিবার গুপ্তাকে বলেছিল যে শিশুরা একসঙ্গে রাস্তায় খেলছিল, তখন তারা গুলিবিদ্ধ হয়। গুপ্তা বলেন, আমি দেখলাম একটি 5-6 বছরের শিশুর মাথায় গুলি লেগেছে। তাকে সিপিআর দেওয়া হলো এবং মেয়ে শিশুটি মারা গেল। একই বয়সের আরেকটি মেয়ে মাথায় গুলিবিদ্ধ হয়েছিল। তৃতীয় শিশুটির মাথায়ও গুলি লেগেছিল এবং তাকে সিটি স্ক্যানের জন্য পাঠানো হলো। নাসির হাসপাতালে কাজ করা চিকিৎসকরা দ্য গার্ডিয়ানকে বলেছেন, 2024 সালের শুরুর সপ্তাহগুলোতে তারা শিশুসহ অন্তত 20 জন আহতকে পেয়েছেন, তারা সরাসরি ইসরায়েলি গুলির শিকার হয়েছেন। এদের একজন 14 বছর বয়সী রুয়া কাদেই। পানি সংগ্রহে গিয়ে খান ইউনিসের হাসপাতালের কাছে ইসরায়েলি হত্যার শিকার হয় এই কিশোরী।
ডাক্তাররা দ্য গার্ডিয়ানকে বলেছেন ওই কিশোরীকে হত্যার সময় সেখানে কোনো সংঘর্ষের বাস্তবতা ছিল না। যার মরদেহ সংগ্রহে গেলে তাকেও গুলি করে মেরেছে ইসরায়েল। এদিকে গাজা শহরে 3 বছর বয়সী এমাদ আবু আল কুরা চাচাতো ভাইয়ের সঙ্গে ফল কিনতে গিয়ে ইসরায়েলি স্নাইপারে হত্যার শিকার হয়। হত্যা করা হয় তার 20 বছর বয়সী চাচাতো ভাই হাদেলকেও। পরিবারের দাবি স্নাইপার দিয়ে তাদের নিশানা করে হত্যা করা হয়েছে। হাদেলের বাবা হারুন সরাসরি এই হত্যাযজ্ঞ দেখেছেন। তিনি আল জাজিরাকে বলেন, বেসামরিকদের নিশানা করার বিষয়টা খুবই স্পষ্ট। তারা উদ্দেশ্যমূলকভাবেই হাদেল আর এমাদকে হত্যা করেছে। গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ এতই ভয়াবহ, যুদ্ধের মাত্র 4 মাসে প্রায় $18.5 বিলিয়ন বা $1,850 কোটি অবকাঠামো হারিয়েছেন ফিলিস্তিনিরা। মঙ্গলবার জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গাজায় 4 মাসে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা 2022 সালে অধিকৃত পশ্চিম তীর ও গাজার সম্মিলিত জিডিপির 97% সমান। ইসরায়েলি হামলায় স্বামী সন্তান ও ঘরবাড়ি হারিয়ে সড়কে বসে মাথা ঠুকে যাচ্ছেন এক ফিলিস্তিনি মা, কিংবা হাতে খেলার পুতুল নিয়ে সারা গায়ে রক্তাক্ত এক শিশু মৃত মা বাবার পাশে বসে কেঁদেই চলেছে। এমন দৃশ্যে দেখা এখন প্রতিনিয়তই মেলে অবরুদ্ধ গাজা উপত্যকায়। সেখানে দুধের শিশু থেকে শুরু করে থুতথুড়ে বুড়ো সবাই ইসরায়েলি বর্বরতার শিকার। এরপরও বিধ্বস্ত ফিলিস্তিনে বেঁচে যাওয়া মানুষগুলোকে বাঁচিয়ে রাখতে যারা এগিয়ে এসেছিল তাদেরও নৃশংসভাবে হত্যা করতে পিছপা হচ্ছে না ইসরায়েলি বাহিনী। গত অক্টোবর থেকে চালানো হামলায় এ পর্যন্ত শতাধিক মানবাধিকার ও স্বাস্থ্যকর্মী প্রাণ দিয়েছেন বলে হিসাব মিলেছে। তারা বিদেশি বলে হয়তো পরিসংখ্যানটা পাওয়া গেছে, দেশি স্বেচ্ছাসেবী ত্রাণকর্মীদের তো কোনো হিসাবই মেলেনি। এর মধ্যে প্রায় 33,000 ফিলিস্তিনির রক্তে ভাসছে গাজা উপত্যকা ও এর আশেপাশের এলাকা। ইসরায়েলের এই নৃশংসতার বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দা জানাচ্ছে। জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হচ্ছে, তবুও থামানো যাচ্ছে না তাদের। যাবি বা কি করে? বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র প্রধান মিত্র হয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছে ইহুদিবাদীদের পাশে। গত সোমবার ফিলিস্তিনি ছিটমহল গাজায় ইসরায়েলের বিমান হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন WCK নামে এক এনজিওর 7 কর্মী নিহত হয়েছেন। এদের মধ্যে পোল্যান্ড, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার 3 এবং যুক্তরাষ্ট্র কানাডার এক দ্বৈত নাগরিক রয়েছেন। গাজার মধ্যাংশের দেইর এল বালাহ এলাকায় হামলাটি চালানো হয়। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, নিহতদের মধ্যে WCK-র ওই দলটির ফিলিস্তিনি গাড়ি চালকও রয়েছেন। সামাজিক মাধ্যম এক্সে করা এক পোস্টে যুক্তরাষ্ট্র ভিত্তিক এনজিও WCK বলেছে, গাজায় মানবিক খাদ্য সরবরাহ উদ্যোগের সমর্থনে কাজ করার সময় IDF অর্থাৎ ইসরায়েলি ডিফেন্স ফোর্সের হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন টিমের সদস্যরা নিহত হয়েছেন, এমন খবর জেনেছি আমরা। এটি একটি শোচনীয় ঘটনা। মানবিক ত্রাণকর্মী ও বেসামরিকদের কখনোই লক্ষ্যস্থল করা উচিত নয়, কখনোই না। আল জাজিরা জানিয়েছে, ওই হামলায় নিহত আরও একজন আন্তর্জাতিক ত্রাণকর্মী রয়েছেন বলে WCK-র কর্মীরা তাদের জানিয়েছেন। কিন্তু মুখমণ্ডল সহ দেহ ক্ষতবিক্ষত হয়ে পড়ায় ওই ত্রাণকর্মীকে তখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি। ফিলিস্তিনি এক চিকিৎসা কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, ওই মানবিক ত্রাণকর্মীরা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের লোগো সংবলিত বুলেট প্রুফ ভেস্ট পরা ছিলেন। দেইর এল বালাহ এলাকার আল আকসা হাসপাতালের চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, উপকূলীয় সড়ক ধরে যাওয়ার সময় একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলা চালায়। সেখানে নিহতদের মধ্যে 4 জনের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। এক বিবৃতিতে গাজা শাসনকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বলেছে, আন্তর্জাতিক মানবিক ত্রাণ সংস্থাগুলোর কর্মীদের আতঙ্কিত করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে, যেন তারা তাদের মিশন অনুসরণ করা থেকে বিরত থাকে। আর ইসরায়েলের সামরিক বাহিনী তাদের বিমান হামলায় ত্রাণকর্মীদের নিহতের বিষয়টিকে শোচনীয় ঘটনা বলে অভিহিত করেছে। কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা। WCK অভাবী মানুষজনের জন্য খাবার তৈরি করে সেগুলো ত্রাণ হিসেবে সরবরাহ করে। গত মাসে এনজিওটি জানিয়েছিল, তারা 175 দিনে গাজায় 4 কোটি 20 লাখেরও বেশি খাবারের প্যাকেট বিতরণ করেছে। এদিকে গাজায় গত 7 অক্টোবর থেকে চলা ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত শতাধিক মানবাধিকার ও স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে। সোমবার WCK-র ত্রাণকর্মী নিহত হওয়ার পর হতাহতের পরিসংখ্যান তুলে ধরেছে মানবাধিকার সংস্থাগুলো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবর অনুযায়ী, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা UNRWA সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 174 জন মানবাধিকার কর্মী নিহত হয়েছে। এর মধ্যে 171 জনই UNRWA কর্মী। সংস্থাটির ইতিহাসে একে সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা বলে উল্লেখ করেছে জাতিসংঘ। 1949 সালে 4 ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সহায়ক অঙ্গ হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়েছিল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 6 মাসে তাদের অন্তত 348 স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে। এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, দায়িত্ব পালনরত অবস্থায় সিভিল ডিফেন্সের 48 সদস্য নিহত হয়েছে। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি PRCS জানিয়েছে, যুদ্ধে তাদের 15 জন কর্মী ও স্বেচ্ছাসেবক নিহত হয়েছে। মধ্য গাজার দেইর এল বালাহাতে ইসরায়েলি বিমান হামলায় মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের অর্থাৎ WCK এর 5 কর্মী নিহত হওয়ার পর এ পরিসংখ্যান তুলে ধরেছে জাতিসংঘ সহ অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো। অন্যদিকে ইসরায়েলি বিমান হামলায় 7 কর্মী নিহত হওয়ার পর গাজায় ত্রাণ কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে WCK। গত মঙ্গলবার এক বিবৃতিতে কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় সংস্থাটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবর অনুযায়ী বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন অবিলম্বে এই অঞ্চলে তাদের কার্যক্রম বন্ধ করছে। শিগগিরই তাদের কাজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে তারা। দাতব্য সংস্থাটি বলেছে, গাজার দেইর এল বালাহাতে ত্রাণ বিতরণের পর WCK-র লোগোযুক্ত একটি ত্রাণবাহী গাড়িতে করে যাচ্ছিল নিহত দলটি। বিচ্ছিন্ন একটি সড়ক রশিদ্র স্ট্রিট ধরে যাওয়ার সময় তাদের বাহিনীর ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সড়কটি ত্রাণ কর্মীরাই ব্যবহার করে। ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করা সত্ত্বেও দলটি এই হামলার শিকার হয় বলেও জানানো হয়েছে বিবৃতিতে। সামুদ্রিক করিডোরের মাধ্যমে গাজায় মানবিক সহায়তা পরিচালনাকারী 2টি দাতব্য সংস্থার মধ্যে একটি হল WCK। ত্রাণ কর্মীদের গাড়িতে আঘাত হানার কিছুক্ষণ আগে দলটি মেরিটাইম করিডোর দিয়ে আনা 100 টন খাদ্য সহায়তা আনলোড করেছিল বলে জানায় সংস্থাটি। এক বিবৃতিতে দাতব্য সংস্থার CEO এরিন গোর বলেছেন, এটি কেবল WCK-র বিরুদ্ধে আক্রমণ নয়, এটি মানবিক সংস্থাগুলোর ওপর আক্রমণ। এই হামলার পর ইসরায়েলের কাছে জবাব চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মঙ্গলবার গাজা উপত্যকায় একজন অস্ট্রেলিয়ান সাহায্যকর্মীকে হত্যার ঘটনায় ইসরায়েলের কাছে জবাবদিহি দাবি করেছেন। আলবানিজ সাহায্যকর্মী জৌমি ফ্রাঙ্কমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং তার পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, সহায়তা কর্মী এবং যারা মানবিক কাজ করছেন এবং প্রকৃতপক্ষে সব নিরীহ বেসামরিক নাগরিকদের সুরক্ষা প্রদান করা দরকার। তিনি আরও জানান, অস্ট্রেলিয়া ইতিমধ্যে ইসরায়েল সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন। প্রতিবেদন অনুযায়ী গত 24 ঘণ্টায় অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও 71 জন নিহত ও 102 জন আহত হয়েছে। গত 7 অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি নৃশংসতায় প্রাণ গেছে 32,916 জনের। একই সময়ে আহত হয়েছেন 75,494 জন। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। যারা যারা দেখছেন এই অনুষ্ঠান, তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা বলছি। কিন্তু আমার জানেন একটা কথা কি মনে পড়লো, দর্শকদের আমাকে মাফ করবেন, ওই যে নজরুলের কবিতা আছে না, জীবনে যাদের হর রোজ রোজা ক্ষুধায় আসে না নিদ, মুমূর্ষু সেই কৃষকের ঘরে এসেছে কি আর ঈদ। বাঙালি আমাদের এইখানে যারা আছে, এই জাতির মধ্যে আমি একটা অসাধারণ রেজিলিয়েন্স দেখি। রেজিলিয়েন্স মানে সহ্য শক্তি। প্রতিকূলতার মধ্যেও তারা যেরকম করে লড়াই করতে পারে। আমরা জার্মানিতে গেছি একবার একটা প্রোগ্রামে, যেদিন ফিরছি এয়ারপোর্টে, সেদিন ড্রাইভার গল্প করতে করতে যখন জানলো যে আমরা বাংলাদেশের, তখন সে এত প্রশংসায় পঞ্চমুখ, বলছে সিন ইন টিভি ইস ফ্লাড, মানে সেটা সম্ভবত সে 88 বা কোনো একটা বন্যার কথা বলছিল। বলছে যে পানির মধ্যে গরু, মহিষ, ছাগল ভেসে বেড়াচ্ছে মরে, অ্যান্ড পিপল লিভিং অন ব্যাম্বু। আমি পরে তার থেকে বুঝি যে মাচা তৈরি করি বা ভেলা বানাই আমরা, সেটার কথা বলছে। সে বলছে যে এরকম দেখলাম পানির উপরে 2টা শিশু, পাশে দিয়ে একটা সাপ যাচ্ছে, বাচ্চা 2টা হাসছে, খেলছে। মানে সে এত মোহিত, মুগ্ধ যে এই জাতি এত সহ্য করতে পারে। আমি সেটাই বলবো, আমাদের অসাধারণ ধৈর্য সহ্য আছে, আমাদের সহ্য শক্তি আছে, আমরা ঘুরে দাঁড়াতে পারবই। এই রোজায় নিশ্চয়ই সেই কামনা করেছেন, ঈদেও সেটাই আল্লাহর কাছে চাইবেন। সবাইকে শুভকামনা। খোদা হাফিজ, আল্লাহ হাফিজ। আমি ববি হজ্জাজ আমার তরফ থেকে এবং আমার দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের তরফ থেকে চেঞ্জ টিভির সকলকে এবং চেঞ্জ টিভির সকল শ্রোতাকে জানাই ঈদ মুবারক। পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার পরে আমাদের মাঝে এসেছে খুশির ঈদ, ঈদ মুবারক। আমি বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে বাংলাদেশের গণতন্ত্রকামী
সমস্ত মানুষকে জানাই ঈদ মোবারক। ঈদ আনন্দ, ঈদ ত্যাগের শিক্ষা দেয়, ঈদ ভালোবাসার শিক্ষা দেয়, ঈদ মানুষকে সম্প্রীতির শিক্ষা দেয়। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই একটা শান্তির সমাজ নির্মাণের জন্য, একটা ভ্রাতৃত্বের সমাজ নির্মাণের জন্য, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে হানাহানি থাকবে না। আমাদের সবাই ভাই, আওয়ামী লীগও আমার ভাই, বিএনপিও আমার ভাই, জাতীয় পার্টি আমার ভাই, জামাতও আমার ভাই, লেবার পার্টি আমার ভাই, এলডিপিও আমার ভাই। আমরা সবাই তো একই পিতার সন্তান। রমজানের শিক্ষাকে আমরা এই 1 মাসের শিক্ষা দিয়ে আমরা 11টি মাস আমরা ভালোভাবে থাকব। আবার রমজান আসবে, আমরা আবার সেই যতটুকু ঘুণে ধরবে, যতটুকু পঙ্কিলতা আমাদের মাঝে বিরাজ করবে, আবার আমরা ধুয়ে মুছে সাফ করব। এই রমজানে জানেন যে শাবান মাসের পরে রমজান আসে, শাবান সে দিয়ে কিন্তু ধোয়া মোছা হয়। শাবান কিন্তু ওইখান থেকে শাবান মাস এসেছে, ধোয়া মোছার মাস। এই ধোয়া মোছা করে আমরা তৈরি হয়েছি রমজানের জন্য। এই রমজানে আমরা আমাদের সমস্ত রমজ থেকে, রমজান মানে পুড়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। একবারে কি জ্বালিয়ে দেব? আমরা কি মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেব? না, আমরা আমার মনের ভিতরে যে হিংসা, বিদ্বেষ, কালিমা, অহংকার, মানুষের ভিতরে যে পরচর্চা, পরনিন্দা, মানুষের সম্পদ ভোগ করা। আজকে আমি ব্যাংকের সুদের মাসে মাসে সুদ তুলে আমি খাচ্ছি, কিন্তু আমি সুন্দর করে নামাজ পড়ছি, রোজা রাখছি, ঈদ করছি, সিয়াম করছি। আমি জানি না সুদ দিয়ে যে আমার শরীর তৈরি হচ্ছে, এ দিয়ে আমার ইবাদত কতটুকু হচ্ছে। আমি হজ করছি, আমার হজ কতটুকু কাজে আসছে। যার কারণে আমি মনে করি আমাদের ব্যক্তি জীবনে আমাদের সুদকে পরিহার করতে হবে। আমরা যেই খাবার খাচ্ছি, খাবারটা আমাদের হালাল হচ্ছে কিনা, আমার কষ্টে অর্জিত কিনা, আমি আমার বিনা কষ্টে বিশেষ কোনো সুবিধা নিয়ে আমি সেই জিনিসটাকে আমি ভোগ করছি কিনা, এই জিনিসটা আমাদের সবাইকে উপলব্ধি করাটা উচিত। এই পবিত্র দিনে, এই মহা খুশির মিলন মেলায় মাহেন্দ্রক্ষণে আমি আবারও দেশের সকল মানুষকে, সকল মুসলিম ভাই বোনদেরকে জানাই ঈদ মোবারক। চেঞ্জ টিভির সকল দর্শককে আমি ঈদের মোবারকবাদ দিচ্ছি। ঈদ আপনাদের আনন্দে কাটুক, হাসি খুশি থাকুন, সকলে সুস্থ থাকুন। এই সময় অনেক মানুষ আপনারা দেশের বাড়িতে যাবেন, আপনারা নিরাপদে থাকুন এবং ঈদ হোক সকলকে নিয়ে, মানে ঈদের ভেতরেও আমরা যেন একটা সমতার চর্চার মধ্যে থাকতে পারি।